ওয়েলকাম। আজকে আমাদের এই ক্লাসে আমরা আজকে আলোচনা করব অ্যালোকেটিভ এফিসিয়েন্সি আন্ডার পারফেক্ট কম্পিটিশন। অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বলতে কি বোঝায় আমরা আগে সেটা দেখি, তারপর পারফেক্ট কম্পিটিশন বা বিভিন্ন মার্কেট কন্ডিশনে কি হয় সেটা আমরা আলোচনা করব। অ্যালোকেটিভ এফিসিয়েন্সি হচ্ছে জেনারেল ইকুইলিব্রিয়াম অর্থাৎ ওয়েলফেয়ার ইকোনমিক্সের একটি টপিক। ফার্স্ট এটা আমাদের মাইন্ডে রাখতে হবে। ওকে, সে জেনারেল ইকুইলিব্রিয়াম কি জিনিস আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, ন্যাচারালি তাও আমরা রিকল করি। জেনারেল ইকুইলিব্রিয়াম বলতে আমরা যখন কোনো মার্কেটের প্রাইস এবং আউটপুট ডিটারমিন করি তখন অন্যান্য মার্কেট কন্ডিশনসগুলোকে আমরা নিজেরাই ফিক্সড ধরে নিই এবং তার ফলে আমরা প্রাইস এবং আউটপুট ডিটারমিনেশন করতে পারি। বাট তখনকার সেই সিচুয়েশনকেই আমরা বলতে পারি পার্শিয়াল ইকুইলিব্রিয়াম কন্ডিশন। যখন আমরা একটা সিঙ্গেল মার্কেট অফ ফর্মস, ওকে, মার্কেট ফর্মকে আমরা প্রাইস এবং আউটপুট ডিটারমিনেশন করছি। বাট ইন জেনারেল সেন্স, ইন জেনারেল ইকুইলিব্রিয়ামের দিক থেকে অল মার্কেটস ইন টুগেদার পজিশনস, মানে সমস্ত ধরনের মার্কেটগুলোকে একত্রিত ভাবে থিঙ্কিং করার যে একটা প্রবণতা, তার যে ইকুইলিব্রিয়াম বের করার একটা যে চেষ্টা, ন্যাচারালি সেটাকে আমাদের কি বলে জেনারেল ইকুইলিব্রিয়াম কন্ডিশন। জেনারেল ইকুইলিব্রিয়াম কন্ডিশন সাধারণত যে প্যারেটো এফিসিয়েন্সি মোস্ট, এই নামটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে উইলফ্রেডো প্যারেটো যে ইতালিয়ান ইকোনমিক্স ছিলেন, উনি সর্বপ্রথম কিন্তু প্যারেটোর অপটিমালিটি ক্রাইটেরিয়ান গুলো দেখান, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, পারলে তোমরা ওটা দেখে নিও। এবং উনি আরো বেশি জোর দেন যে কি করে রিসোর্স গুলোকে অ্যালোকেট করতে হবে এবং সেই অ্যালোকেশন রিসোর্স গুলো আমরা কিভাবে এফিসিয়েন্সি আমরা নিতে পারবো। বোঝাচ্ছে কথাটা? দ্যাটস মিন অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বলতে আমাদের কার্যকরী বন্টন বলা যায়, মানে কিভাবে আমাদের ওয়েলথ, আমাদের কনজাম্পশন, আমাদের প্রোডাকশন কিভাবে সেটাকে ডিস্ট্রিবিউশন করলে, অ্যালোকেট করলে, ন্যাচারালি একই মোটামুটি টার্ম একই, অ্যালোকেট করলে কিভাবে আমরা সেটি ডিস্ট্রিবিউট করতে পারবো অ্যামং অ্যান ইকোনমি, আমরা বলতে পারি ইন অ্যান ইকোনমি। তো ন্যাচারালি অ্যালোকেটিভ এফিসিয়েন্সি কথাটির অর্থই যদি কনজাম্পশনের দিক থেকে দেখি তাহলে কমোডিটিস গুলোকে কিভাবে কনজাম্পশনের ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে ইউটিলিটিকে। যদি প্রোডাকশনের দিক থেকে দেখি তাহলে প্রোডাকশনের প্রডিউসার কি করে, বা প্রডিউসার অ্যাজ এ হোল দ্য প্রোডাকশন, হাউ টু গেট দেয়ার ম্যাক্সিমাম প্রফিট। ওকে, দ্যাট ইজ দ্য মেন ফোকাস অন দ্য on consumers and producer respectively. Okay, so allocative রিসোর্স বা অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বলতে আমরা তৎক্ষণাৎ সেই জিনিসটাকে বুঝি। আমরা কিন্তু তোমরা মাথার উপর টপিকটা দেখতেই পাচ্ছ যে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি আন্ডার পারফেক্ট কম্পিটিশন। ন্যাচারালি কিন্তু আমি এখানে পারফেক্ট কম্পিটিশনের আলোচনা করছি না, তারপরে আমরা আসবো পারফেক্ট কম্পিটিশন। তাই ন্যাচারালি আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি ইজ এ স্টেট অফ হুইচ দ্য ইকোনমি ইন হুইচ, ওকে, ইজ এ স্টেট অফ দ্য ইকোনমি ইন হুইচ দ্য প্রোডাকশন রিপ্রেজেন্টস কনজিউমার প্রেফারেন্স, মানে প্রোডাকশনেরটা রিপ্রেজেন্ট করবে কনজিউমারদের প্রেফারেন্স দ্বারা। In particularly, every goods and services is produced to up to the point where the last unit provides a marginal benefit to the consumers. Marginal benefit তো অবশ্যই ওটাই তো বলবো, marginal benefit equals to the marginal cost of the producing. এটাকে কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনস বলে, একটাই অ্যালোকেটিভ এফিসিয়েন্সি, যেখানে কি বলা হয় যে প্রোডিউসারদের যে প্রোডাকশনটা সেটা কনজিউমারের প্রেফারেন্স হিসেবে থাকবে এবং ন্যাচারালি যে প্রোডিউসার গুডস এন্ড সার্ভিস প্রডিউস করবে সে এইভাবে প্রডিউস করবে, লাস্ট ইউনিট অফ দ্য প্রডিউস করতে যাবে যেখানে marginal benefit of the consumers is also equals to the marginal cost of the producers. Okay, কথা লাইনটা বোঝা গেল?
বাট ন্যাচারালি আমরা এবং এক্ষেত্রে আমরা আরো দু একটা কথা নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে এইভাবে বলতে পারবো যে যেহেতু এখানে পারফেক্ট কম্পিটিশন মডেল নিয়ে আমরা যদি এটা রেসপেক্টিভলি ধরি, যেহেতু প্রডিউসার কনজিউমার দুটোই লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড লার্জ নাম্বার অফ সেলার, সেই দিক থেকে এটা দৃষ্টিভঙ্গি। বাট ন্যাচারাল যদি এইভাবে দেখি যে there is a monopoly power, that's mean monopoly, oligopoly বা monopolistic competition, whatever you think, the market, the form of market has to the resource allocation efficiency create করে। বাট মোনোপলি, এই ক্ষেত্রে বলি মোনোপলি এবং অলিগোপলি মার্কেটে কিন্তু রিসোর্স অ্যালোকেটিভ রিসোর্স এফিসিয়েন্সিটার জন্য ন্যাচারালি ওই দিকটা ফোকাস করার জন্য কিন্তু মার্কেট ফেলিওর হয়, দ্যাটস কল দ্য এক্সটার্নালিটি। তার কারণ আমরা জানি যে এফিসিয়েন্সি, অ্যালোকেটিভ এফিসিয়েন্সি তখন হয় দ্যাট ইজ দ্য ওয়ান সাইড কজেস দ্য নেট টার্ম অ্যাজ প্যারেটো অপটিমালিটি। অ্যান্ড প্যারেটো অপটিমালিটি কি জিনিস সেটাকে আমরা যদি এইভাবে দেখি যে প্যারেটো অপটিমালিটি ইজ দ্য সিচুয়েশনস ইন হুইচ someone has better off but others person বা others have worse off, মানে কাউকে যদি বেটার অফ হতে হয় তাহলে অবশ্যই অন্যজনের ওর্স অফ হবে। এটাই প্যারেটো অপটিমালিটি একটা কন্ডিশন ছিল। যেহেতু মনোপলি বা অলিগোপলি মার্কেটে এই কন্ডিশনসটা কিন্তু ইম্পসিবল টু হোল্ড দ্য পজিশনস ইন দিস কন্ডিশনস, এন্ড দ্যাট ইজ দ্য মেন রিজনস মার্কেট কিন্তু ফেলিওর করে বাই দ্য পাবলিক গুড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাবলিক গুড এক্সটার্নালিটিস। ওকে, বোঝাচ্ছে কথাটা? তাহলে ন্যাচারালি এটা ছিল একটা পারফেক্ট কম্পিটিশনের মডেল হিসেবে। তাহলে আমরা ন্যাচারালি যদি এইভাবে লিখি, আমরা এবার শুরু করছি যে অ্যালোকেটিভ রিসোর্সেস বা অ্যালোকেটিভ এফিসিয়েন্সি আন্ডার পারফেক্ট কম্পিটিশন। তো ন্যাচারালি অ্যালোকেটিভ এফিসিয়েন্সিটা কি জিনিস? অ্যালোকেটিভ efficiency occur, okay, allocative efficiency occurs the producer if the producers produced its good and where where the marginal cost equals to the price. ওকে, তো ন্যাচারালি আমরা এটা তো খুবই সহজ ভাষায় লিখলাম, এবং এইভাবে যদি আমরা বলি যে এখানে প্রাইস মিন্স দ্য ডিমান্ড কার্ভ। ওকে, দেয়ারফর আমি এখানে একটা আলাদা করে নিই যে প্রাইস মিন্স ডিমান্ড কার্ভ and marginal cost, that's mean MC is marginal cost, therefore সেটাকে আমরা কি দেখতে পারি, এখানে লিখে দিই মার্জিনাল কস্ট is equal to the supply curve। সেটা তো জানি আমরা পারফেক্ট কম্পিটিশন। বোঝাচ্ছে কথাটা? মার্জিনাল কস্টটা কি হয়? সাপ্লাই কার্ভ হয়। সো আমরা এইভাবে এবার আরো একটু বেশি আলোচনা করতে পারি যে এখানে আমরা বারবার করে বলছি যে সাপোজ একটা গ্রাফ আঁকি, তাহলে বোঝাতে পারবো। পি আর কিউ মেজারমেন্ট করছি, ওকে, ও দ্য সেন্ট্রাল পয়েন্ট বা অরিজিন পয়েন্ট আমরা বলতে পারি। ন্যাচারাল দিস ইজ দ্য সাপ্লাই এন্ড দ্যাটস মিন এটাই কি আমার এমসি, আর সেটাই কিন্তু আমার কি সাপ্লাই। ওকে, এবং এইটা আমার কি ডিমান্ড কার্ভ, দ্যাট ইজ প্রাইস। বলেছে যখন ডিমান্ড মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাই, আমরা উল্টোভাবে সেই ব্যাপারটা কি বললাম যে মার্জিনাল কস্ট ইকুয়ালস টু দ্য প্রাইস।
That's means same language, same sentences, but different word. Okay. So here in these situations, the equilibrium output is Q star, and the equilibrium quantity is P star. Okay. We can see that the P star level of price and Q star level of output that the firm produced. এটা হচ্ছে একটা এফিসিয়েন্সি মডেল। যদি ইনএফিসিয়েন্সি হয় মার্কেটের ক্ষেত্রে, ন্যাচারালি মার্কেট ইনএফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু ভায়োলেট হবে জিনিসটা ডিমান্ড কার্ভ, ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা যদি ডিটারমিন না হয়, সেক্ষেত্রে একটা মার্কেট ফেলিওর হওয়ার খুব চান্স থাকে। তার জন্য অ্যালোকেটিভ রিসোর্স আন্ডার দ্য পারফেক্ট কম্পিটিশন ফর any kind of market form, but some regulations and conditions have to considered. Okay, so এখানে যদি আমরা এইভাবে বলি যে পারফেক্ট কম্পিটিশন মডেল ক্ষেত্রে প্রাইস এন্ড আউটপুট ডিটারমিনেশনস হচ্ছে কিভাবে কিউ স্টার লেভেল, কিউ স্টার ও কিউ স্টার কোয়ান্টিটি এন্ড ওপি স্টার বাই দ্য হেল্প অফ intersect with the demand and supply curve. Also is name called the price and marginal cost respectively. Okay, so এটা তো গেল, কিন্তু ন্যাচারালি আমরা পারফেক্ট কম্পিটিশন আরেকভাবে দেখতে পারি যে যখন অ্যালোকেটিভ রিসোর্স হয়, তখন এটা জানতে হবে যে প্রডিউসারদের এবং কনজিউমারদের দুজনেরই সারপ্লাস যেন ম্যাক্সিমাম হয়। সো এইভাবে লিখতে পারি অ্যালোকেটিভ রিসোর্স ইজ দ্য সিচুয়েশনস ইন হুইচ দেয়ার, তোমরা এইভাবে লিখে নাও, অ্যালোকেটিভ রিসোর্স অ্যালোকেটিভ এফিসিয়েন্সি ইন দ্য সিচুয়েশনস in which the market create the profit, the surplus of producers and consumers at maximum level. ম্যাক্সিমাম লেভেলে যখন যাবে তখনই কিন্তু অ্যালোকেটিভ এফিসিয়েন্সি হবে। এটা ন্যাচারালি আমরা আরো ডিসকাস করতে গেলে আরো ভেতরে যাব। সো আমরা এটা ক্লিয়ার করে নিই, তাহলে বুঝতে পারবো। আশা করি জিনিসটা কঠিন না। ন্যাচারালি আমাদের কনজিউমার সারপ্লাস এবং প্রডিউসার সারপ্লাসকে ম্যাক্সিমাম করা মেন টার্গেট। যদি কনজিউমার সারপ্লাস কি জিনিস, তাহলে কনজিউমার সারপ্লাস ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য উইলিং টু পে মাইনাস, বিটুইন যেহেতু বলেছি তাহলে মাইনাস বলার দরকার নেই, অ্যান্ড অ্যাকচুয়াল টু পে ফর দ্য পার্টিকুলার প্রোডাক্ট। ওকে, সো কনজিউমার আমরা এইভাবে লিখি, কনজিউমার surplus is the amount consumer surplus is the amount which a consumer or a person, sorry, or দেওয়ার দরকার নেই এখানে, or a person okay, a consumer surplus, consumer surplus is the amount in which a consumer or a person is willing to pay minus actual pay for the product, for the particular product. তাহলে আমরা কনজিউমার সারপ্লাসটা আগে দেখি, তারপরে প্রডিউসার সারপ্লাস নিয়ে আলোচনা করব। তাহলে কনজিউমার সারপ্লাস এটা আমাদের ডিমান্ড কার্ভ, এবং আমরা ন্যাচারালি ধরলাম যে এই লেভেলে ডিমান্ড কার্ভ এইভাবে ধরি। ওকে, সো এখানে আমরা কি যে এই পজিশনে আমরা ধরে নিয়েছি, মানে ধরে নিচ্ছি বলতে কি এবার মার্কেটে হয়েছে যে টোটাল যে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এন্ড আউটপুট ডিটারমিনেশন হয়ে গেছে। ন্যাচারালি এখানে উইলিং টু পে কি আছে, উইলিং টু পে
আছে কতখানি উইলিং টু পে, আমাদের আছে টোটাল এই অ্যামাউন্টটা, বোঝা যাচ্ছে কথাটা, এই অ্যামাউন্ট। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্টটা কত আছে, সেটা হচ্ছে এ ও কিউ ই, কিউ ই, এন্ড অ্যাকচুয়াল পে আমরা আস্তে আস্তে যাচ্ছি যে এফিসিয়েন্সি কিভাবে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি হচ্ছে এবং অ্যাকচুয়াল পে কি হচ্ছে, পি ও কিউ ই। দেয়ারফর কনজিউমার সারপ্লাস is AOQE minus POQE is equal to কি হবে, APE, the area of APE। তাহলে আমরা এইভাবে বলতে পারি তো কনজিউমার সারপ্লাস কে, কনজিউমার সারপ্লাস ইজ দ্য এরিয়া হুইচ হোল্ড, বা এইভাবে লিখতে পারি আমরা কনজিউমার surplus is the area, okay, consumer surplus is the area which, consumer surplus is the area which hold which stage is holding position, which positions is below the key demand curve and above the marginal cost curve, বোঝা যাচ্ছে কথাটা, বা প্রাইস লাইন is below the কি বলতে পারি, এটা কি, এই পজিশন তো আমাদের কনজিউমার সারপ্লাস হচ্ছে, বোঝার চেষ্টা করব। তাহলে কনজিউমার সারপ্লাসটা কি বলতে পারি, যে কনজিউমার সারপ্লাস হচ্ছে, আমরা যদি এইভাবে কার্ভটা একটা টানি সাপ্লাই কার্ভ, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে বিলো দ্য প্রাইস লাইন and above the marginal cost by supply line, এখানে আমরা ডিমান্ডও লিখে দিতে পারি, ওকে, সাপ্লাই কার্ভ above the marginal cost curve or supply curve। তাহলে বোঝা গেল কনজিউমার সারপ্লাসটা কি, এই অ্যামাউন্টটা হচ্ছে কনজিউমার সারপ্লাস, এ ত্রিভুজ APE, এই APE এরিয়াটাই হচ্ছে কনজিউমার সারপ্লাস। আমরা এবার প্রোডিউসার সারপ্লাস নিয়ে আলোচনা করব। The producer surplus is the অ্যামাউন্ট, ভালোভাবে বোঝার চেষ্টা করো, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে, প্রোডিউসার সারপ্লাস ইজ দ্য অ্যামাউন্ট টু অ্যাকচুয়াল পে, অ্যামাউন্ট দ্য ডিফারেন্স বিটুইন, সরি এখানে অ্যামাউন্ট দ্য অ্যাকচুয়াল রিসিপ্ট, ওকে, অ্যাকচুয়াল রিসিপ্ট from the consumer minus, okay, the producer surplus is the amount, the actual receipt from the consumer minus the amount of foregone for that particular product, the amount, বা আমরা এইভাবে লিখতে পারি the price minus the foregone মানে পরিত্যাগ করা, মানে বাজারে থাকে না যে ওর জমা হয়ে গেছে, স্টকে অনেক হয়ে গেছে, তখন সে বিক্রি করার চেষ্টা করে, তাহলে সে কি করবে, একদম কম রেটে, দেখবেন পি ইকুয়াল টু এমসি রেটে কিন্তু ও বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে, কারণ মার্কেট ক্লিয়ার করার চেষ্টা করবে। দ্যাটস মিন দ্য ফরগোন প্রোডাক্ট প্রাইস, বোঝা যাচ্ছে কথাটা, সেটাই তো আমাদের প্রোডিউসার সারপ্লাস, ওকে। আমরা যদি এইভাবে আঁকি জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে, আমি আর লিখছি না পুরোটা, ওকে, এনে লিখি না, তাহলে অসুবিধা হবে। আমরা এরকম টানলাম,
এটা আমাদের ডিমান্ড কার্ভ। দিস ইজ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম আউটপুট। যদি মার্কেট মেকানিজম নর্মালি হয় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট এফিসিয়েন্সি নর্মালি হয়, একদম পুরো ফুললি ডিস্ট্রিবিউট হচ্ছে। কিন্তু ন্যাচারালি দেখা যায় মার্কেট কিন্তু ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা কিন্তু হচ্ছে না, তখন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হিসেবে প্রডিউস হচ্ছে, যেখানে ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা প্রাইস কিন্তু ডিটারমিন এবং আউটপুট ডিটারমিন করা যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু মার্কেট অ্যালোকেটিভের কনসেপ্টটা এই কারণেই আসে। ওকে, তো প্রাইস প্রডিউসার সারপ্লাস কি? প্রডিউসার সারপ্লাস হচ্ছে ইট ইজ দ্য লাইন, ইট ইজ দ্য এরিয়া, বলতে পারি ইট ইজ দ্য এরিয়া অ্যাবভ, okay, it is the area above the key line, above the supply। বোঝাচ্ছে কথাটা? এটা এটা কি আমাদের আমাদের কি জানি, এই টোটালটা কি আছে, টোটাল অ্যামাউন্টটা এইটুকু হচ্ছে, ও এই প্রাইসটা দিতে পারবে। ভালোভাবে বোঝার চেষ্টা করো। ও কি করেছে, ওর কাছে সাপ্লাই আছে তো এইটুকু, দিস সাপ্লাই। ওকে, তার ন্যাচারালি এটা যে ভাবার বিষয় আছে, সে যে পাচ্ছে কতখানি অ্যাকচুয়াল পে পাচ্ছে, এবং সে কতখানি কম দামে সে ছেড়ে দিতে পারতো, তার ডিফারেন্স তো। তার মানে কম দামে সে ছেড়ে দিতে পারতো এই পজিশনে, তার মানে এইটুকু পজিশনে যদি ছেড়ে দিতে পারতো, তাহলে এই পজিশনটা কি হচ্ছে, তার প্রডিউসার সারপ্লাস। বোঝাচ্ছে কথাটা? তাহলে ইট ইজ দ্য এরিয়া অফ above the supply, MC। ওকে, বোঝাচ্ছে কথা না? MC কার্ভের and the below the price line। বোঝাচ্ছে কথা না? ভালোভাবে মাথায় রাখো এটা। বা আমরা উল্টো দিকটা ধরতে পারি, যেহেতু এটা প্রডিউসার সাপ্লাই সাথে, সে অ্যাকচুয়াল পেমেন্টের যে টাকাটা তার থেকে কিন্তু বেশি দিতে পারতো। আমরা এই লেখাটা না দেখাই বেটার আছে। ওকে, আমরা এখান থেকে এরিয়ায় দেখতে পাচ্ছি, তাহলে অন্য লেখা আমরা লিখতে পারবো। ওকে, এই জিনিসটা সাপোজ আমি কনজিউমার এবং সারপ্লাসকে একসঙ্গে যদি দেখি, সাপোজ একটা প্রোডাক্ট আছে। ওকে, দিস ইজ প্রোডাক্ট। একটা জামাই ধরো 1000 টাকা দাম, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। তাহলে ন্যাচারালি 1000 টাকা দামের জামা 1200 টাকায় যদি চাই, তুমি নিবা? আমি তো নিব না, কারণ দাম বেশি হলে আমি নিব না, কারণ 1000 টাকায় দাম আছে। হয় দুটো কন্ডিশনে আমি নিতে পারি, হয় প্রোডাক্টটা 1000 টাকায় বিক্রি করো, বা 1000 টাকা থেকে কম টাকায়। ন্যাচারালি যদি 1000 টাকা থেকে কম টাকায় বললে যদি 600 টাকায় বিক্রি হয়, দ্যাটস মিন 600 টাকা সে কি করছে, বিক্রি করার চেষ্টা করছে। সে দিতে পারতো কত, ভালোভাবে বোঝার চেষ্টা করছে। সে দিতে পারতো, কনজিউমার দিতে পারতো কত, উইলিং টু পে 1000 টাকা, তাই তো? বাট অ্যাকচুয়াল পে কত দিতে হচ্ছে তাকে, 600। দেন কনজিউমার সারপ্লাস কত হচ্ছে, 700। বোঝাচ্ছে কথাটা? এবার প্রডিউসার সারপ্লাসের দিক থেকে যদি আমরা দেখি, প্রডিউসার সারপ্লাসের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে সেখানে আমরা প্রডিউসার কত টাকা দামে কিনলো, অ্যাকচুয়াল পে রিসিভ করলো কত, রিসিভ করলো 600 টাকা, এবং সে ছেড়ে দিতে পারতো কত টাকায়, ছেড়ে দিতে পারতো, দ্যাটস মিন ফরগন প্রাইস। এই সিজুকাল 200 টাকা ধরি, তাহলে ন্যাচারালি তার লাভ কত হচ্ছে এখানে, প্রডিউসার সারপ্লাস, দেয়ারফর 600 মাইনাস 200, দেয়ারফর 400। দেয়ারফর এখানে আমার এটাই হচ্ছে 200, আর এটা হচ্ছে আমাদের 600। তাহলে এই এরিয়াটাই যদি আমরা বলি, এটা পি কিউ, এই এরিয়াটাই যদি বলি, তাহলে এখান থেকে আমরা কি জিনিস পাচ্ছি, এখানে একটা এস দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে সে কত পাচ্ছে, এতটুকু দামে সে পুরো অ্যামাউন্টটা পাচ্ছে। তাহলে অ্যাকচুয়াল রিসিভ করছে কতখানি, পি ও কিউ ই, ভালোভাবে বোঝার চেষ্টা করবো। কিউ সরি পি ও কিউ ই অ্যাকচুয়াল রিসিভ করছে প্রডিউসার, বাট অ্যাকচুয়াল যে ফরগন প্রাইস সেটা কত, সে কত টাকা দামে ছেড়ে দিতে পারতো, ও বেশি দাম পাচ্ছে তো এরকম, ও দাম আরো কম দামে ছেড়ে দিতে পারতো, সেটা এরিয়াটা কতখানি, এস ও কিউ ই।
এস ও কিউ ই, সরি বা ই কিউ একই কথা, যে কিউ ই। Therefore the producer surplus this area, okay, PSE, the area of PSE is the producer surplus। বোঝাচ্ছে কথাটা? ন্যাচারালি এই একটা কনসেপ্ট ছিল। এবার আমরা আসবো মার্কেট এফিসিয়েন্সি মডেল নিয়ে। এটা খুব কঠিন জিনিস কিন্তু না, কারণ ন্যাচারালি আমাকে বলতে হবে জিনিসটা, তার জন্য এবার আমাদের করতে হবে মার্কেট এফিসিয়েন্সি আন্ডার পারফেক্ট কম্পিটিশন বলেই কিন্তু আমরা মার্কেট এফিসিয়েন্সি বললাম। তার কারণ মনোপলি বা অলিগোপলির ক্ষেত্রে কিন্তু সেটা অনেক সময় মার্কেট ফেলিওর হয় এক্সটার্নালিটিসের জন্য। ওকে, নেক্সট তাহলে হচ্ছে মার্কেট এফিসিয়েন্সি। মার্কেট এফিসিয়েন্সির মডেল যদি আমরা এইভাবে দেখি, তা এইভাবে আমরা ভাবতে পারবো যে যখন প্রাইসটা মানে কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস ডিটারমিনেশন হচ্ছে না এফিসিয়েন্সি ওয়েতে, মানে ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা কোয়ান্টিটি মানে আউটপুট করা যাচ্ছে না, ডিটারমিন করা যাচ্ছে না, মানে আউটপুট একটা অন্য পজিশনে হচ্ছে। ওকে, ন্যাচারালি আমরা এইভাবে দেখি, একটা ছবি আঁকাই যেতে পারে অবশ্যই, একটা প্রডিউসারের দিক থেকে দেখবো আর একটা কনজিউমারের দিক থেকে, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটাকে। ওকে, এটা চেষ্টা করি আমরা বোঝা, তারপরে আমরা এই নিয়ে আলোচনা করবো। দিস ইজ নাথিং বাট দ্য ডিমান্ড কার্ভ, এখানে আমরা ডিমান্ড কার্ভই বলতে পারি। ওকে, and this is supply curve that is equal to MC and that is equal to P। বোঝাচ্ছে কথাটা? নেক্সট আমরা এই পজিশনে কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এন্ড ইকুইলিব্রিয়াম প্রাইস ডিটারমিনেশন হচ্ছে। বাট ন্যাচারালি কি হচ্ছে, যদি কোয়ান্টিটি যেটা মার্কেট থাকছে সেই কোয়ান্টিটি যদি এই লেভেলে হয় কিউ স্টার ওয়ানে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে লেভেল, আমরা পরপর নামটা দিই EST, আমাদের যে ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল সেই প্রাইসটা কিন্তু এখন এই লেভেলে হচ্ছে। বোঝাচ্ছে কথা না? এবং যার ফলে আমরা যদি দেখি সাপ্লাই কিন্তু অনেকটা কম, ডিমান্ড অনেকটাই বেশি, যার কারণে কিন্তু প্রাইস কিন্তু হাই। এইভাবে যদি আমরা নর্মালি ভাবি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মার্কেট ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হচ্ছে। কিভাবে? তার কারণ আমাদের মার্কেটে আমাদের যে এফিসিয়েন্সি যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে প্রফিট এবং অ্যাকচুয়ালি কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস ম্যাক্সিমাম পজিশনে থাকতে হবে। ওকে, সো P is equal to NC হতে হবে। সো হিয়ার is not possible for the both the two cases. P is not the equal with the NC, that means supply curve, and another is it is not possible to maximize the surplus of both the producers and consumer। তার কারণ প্রোডিউসার আর কনজিউমারের সারপ্লাস কত? এতখানি। ওকে, এন্ড প্রোডিউসারের সারপ্লাস কত? এই পজিশনটা, তাই তো? কিন্তু ন্যাচারালি এইটুকু দাম দেওয়ার জন্যই, এইটুকু দাম হওয়াতে, এই যে সরি এই কোয়ান্টিটির আউটপুট একটা কোয়ান্টিটির লেভেলের জন্য, এটা কিন্তু এফিসিয়েন্সি ভাবে হয়নি কিন্তু ডিমান্ড সাপ্লাই হিসেবে। এটা হঠাৎ করেই মার্কেটে ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হয়ে গেছে বিভিন্ন মাইক্রো ইকোনমিক্সের ইস্যুর কারণে। সেগুলো আমি ভেতরে যেতে চাইছি না। সেটা হচ্ছে এই লেভেলে তার প্রাইস কিন্তু হাই থাকছে, যার ফলে কনজিউমারদেরকে তার সারপ্লাস থেকে কিছুটা ত্যাগ করতে হচ্ছে এবং প্রোডিউসারের দিক থেকেও কিছুটা ত্যাগ করতে হচ্ছে দ্রব্যটার দামে। এবার এটা কোথায় যাচ্ছে? বিভিন্ন দিক থেকে যেতে পারে। সেটা প্রোডিউসারদেরও কনজিউমার সারপ্লাস হচ্ছে না এবং কনজিউমারদেরও সারপ্লাস হচ্ছে না। ন্যাচারালি এই এরিয়াটা আমরা যদি এটাকে আমরা ধরি ইউ ধরি, ইউ, ওকে, সে ইউ এরিয়ায় দ্যাটস মিন SUE, the area this is the loss of consumer
সারপ্লাস। বোঝা যাচ্ছে কথাটা? এটা লস হচ্ছে এই অ্যামাউন্টটা, এবং এই অ্যামাউন্টটা কি হচ্ছে ইউটিই, দিস ইজ দ্য লস অফ প্রডিউসার্স সারপ্লাস। খুব কঠিন জিনিস কিন্তু না, ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হচ্ছে, এবং এখানে রিসোর্স গুলোকে অ্যালোকেট এমন ভাবে করতে হবে, অ্যালোকেটিভ রিসোর্স কিন্তু এফিসিয়েন্সি হয়নি এখানে। তার কারণে এখানে যে ম্যাক্সিমাম প্রফিট, যে ম্যাক্সিমাম সারপ্লাস হওয়ার কথা ছিল প্রডিউসার এবং কনজিউমারে, সেটা কিন্তু এখানে হোল্ড করছে না। ন্যাচারালি যদি আমরা এই পজিশনটা দেখি যে কোয়ান্টিটি এইখান থেকে স্টার্ট হচ্ছে, ওকে, এই পজিশন থেকে, তো ন্যাচারালি এইটা কি হবে, তার প্রাইস লাইন, এবং প্রাইস লাইনটা যেহেতু এখান থেকে হচ্ছে, তাহলে এই অ্যামাউন্টটা যদি আমরা এইভাবে লিখি যে এক্স ওয়াই অ্যান্ড জেড, তাহলে এই হিসাবটা কি দেখবো যে এখানে এইটুকু পজিশন, এটা কার লস হচ্ছে? এটা হচ্ছে প্রডিউসারদের লস হচ্ছে, প্রডিউসার সারপ্লাস। কেন? আমি তার কারণটা বলছি। এবং এই পজিশনটুকু, এটা হচ্ছে কনজিউমারদের লস। তার কারণ প্রডিউসাররা কি করছে, বেশি অ্যামাউন্ট, বেশি দিতে হচ্ছে, তার ডিমান্ড খুবই কম, বাট সাপ্লাই অনেকটা বেশি দিতে হচ্ছে, বাট কোয়ান্টিটি সে বেশি করুক, মানে কোয়ান্টিটি প্রডিউস করছে এটা জানি, বাট সে চেষ্টা করবে, একটা প্রডিউসার কি চেষ্টা করে ন্যাচারালি, যে কম বিক্রি করে বেশি দাম দেওয়া যায়, ন্যাচারালি এটাই কিন্তু একটা প্রফিট সারপ্লাসের জন্য চিন্তা থাকে। ওকে, কেউ যেখানে ডিমান্ড এবং সাপ্লাই ডিটারমিনেশন হচ্ছে না, সেই পজিশনে যদি একটু আউটব্রেক পজিশন হয়ে যায়, ওকে, তো সেই আউটব্রেক পজিশনে আমরা দেখতে পাচ্ছি যে এই পজিশনে আমাদের কনজিউমারদের লস হচ্ছে, তাহলে এইটুকু তাকে কি করছে, বিয়ার করতে হচ্ছে দাম। তার কারণ ভালোভাবে ভাবো, এইটুকু কোয়ান্টিটি তাকে নেওয়ার জন্য, মার্কেটের এফিসিয়েন্সিটাকে অ্যালোকেট করার জন্য কনজিউমার এবং সারপ্লাসদের, মানে কনজিউমার এবং প্রডিউসার সারপ্লাস কিন্তু ডিফেক্ট ওয়েতে চলে যাচ্ছে, মানে নিজেরা ম্যাক্সিমাম লেভেলে যেতে পারছে না। এই পজিশনটাকে হোল্ডিং এর জন্যই মার্কেটে কিন্তু এফিসিয়েন্সি আনা হয় বাই দ্য ডিফারেন্ট কাইন্ড অফ টুলস অফ দ্য মাইক্রো ইকোনমিক কনসেপ্ট। ওকে, এখানে বিভিন্ন ধরনের এফিসিয়েন্সি আসতে পারে, যেমন এক্সটার্নালিটিস থিঙ্কিং আসতে পারে, ন্যাচারালি সেটা মনোপলের দিক থেকে আসে, বিভিন্ন প্যারেটো অপটিমালিটি কনসেপ্ট আসতে পারে। ওকে, তো ন্যাচারালি যে দেখা যায়, যদি ডিফারেন্স হয়ে যায় না প্রডিউসারদের এবং কনজিউমারদের মার্কেটের এফিসিয়েন্সিতে, যদি ডিমান্ড এবং সাপ্লাইয়ের দ্বারা প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিনেশন করা হয়, দেন ওকে, ইটস ফাইন, এ নিয়ে কোনো ভাবনা চিন্তার কথা নেই। বাট যদি আউটপুট জাস্ট সামহাউ চেঞ্জ হয় ফ্রম দ্য অরিজিনাল আউটপুট, সো আমরা তখন দেখতে পাই যে লস হচ্ছে, লস বিয়ার করতে হচ্ছে প্রত্যেক কনজিউমার এবং প্রডিউসারদেরকে লস বিয়ার করতে হয় তাদের ওন সারপ্লাস থেকে। তাদের নিজের সারপ্লাস থাকতো অনেকটা বেশি, বাট তাকে লস বিয়ার করতে হয়। কারণ এই পজিশনে থাকলে কি হচ্ছে, তার বেটার চয়েস ম্যাক্সিমাম কনজিউমার সারপ্লাস এন্ড ম্যাক্সিমাম প্রডিউসার সারপ্লাস। বাট যদি কিছু আউটব্রেক হয়, তাহলে কিন্তু সেখানে মার্কেট ইনএফিসিয়েন্সি তৈরি হচ্ছে। এইভাবে মার্কেট অ্যালোকেটিভ এফিসিয়েন্সি হয় আন্ডার দ্য পারফেক্ট কম্পিটিশন মার্কেট। পারফেক্ট কম্পিটিশন মার্কেটে কিভাবে রিসোর্সের এফিসিয়েন্সি গুলোকে ডিস্ট্রিবিউট করা হয়, দ্যাটস মিন অ্যালোকেট করা হয়, সেটা হচ্ছে এখানকার মেন টার্গেট। ওকে, এবং সেই মেন টার্গেটের মধ্যে দুটো কম্পোনেন্ট ছিল কি, P is equal to MC, and both the producers and consumers has reached the maximum surplus of their individual process. ওকে, সো আশা করি এইটুকুই, খুবই সহজ টপিক, খুব একটা কঠিন না। আশা করি এইটুকুই আজকের টপিকের জন্য যথেষ্ট মনে হয়। তোমরা চেষ্টা করবে বিভিন্নভাবে পড়ার। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।